ফটোটা নিয়ে আসলাম। দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। শারদ উৎসব এলে আমাদের বাড়িতে ব্যস্ততার শেষ থাকে না। বাইরে যে যেখানে থাকে সবাই চলে আসে। আমার বড় ভাসুর, বড় যা তাদের ছেলে মেয়ে নিয়ে অন্য রাজ্য থেকে চলে আসেন। যত কাজই থাকুক না কেন আসেন আমার ননদ নন্দাই। আমার শ্বশুর বাড়ির আর যে আত্মীয়রা আছেন তারাও আসার কারণে বাড়িটা ভরে যায়। আমাদের উত্তর কলকাতার পুজো মানে সে এক এলাহি ব্যাপার। আমি যেহেতু বাড়িতে থাকি মানে গৃহবধূ, তাই পুজোর সব আয়োজন আমাকেই করতে হয়। তবে কয়েক বছর হলো আমার বড় যা আর ননদ আগে থেকে চলে আসে, পুজোর দায়িত্ব সামলাচ্ছেন। তাতে অসুবিধেই হয় আমার, একা হাতে এত কাজ সামলানো যায় না। আমার বর কলেজে পড়ান, ব্যস্ত মানুষ। ছেলে অনার্সে পড়তে চলে গেছে মুম্বাই। গেল বছর মা ছেলে পুজোয় ঠাকুর দেখতে গিয়ে সে কি কাণ্ড! ছেলে ছোকরার দল আমাকে দেখে সিটি দিচ্ছে। ছেলেকে বলছে, গুরু কি জিনিস নিয়ে এসেছো? আর এরকম বলবে নাই বা কেন? আমার বয়সের কতই বা হবে? সেই 18 বছর বয়সে শ্যামলের সঙ্গে এক পুজোর দেখা। প্রথম দেখাতেই দুজন দুজনের প্রেমে পড়ে যাই। তখন শ্যামল চাকরি পেয়েছে সবে মাত্র। সেই পুজোর কদিন আমাদের দুজনের বেশ কথা হয়, প্রেম গাঢ় হয়। আর ডিসেম্বরেই বিয়ে হলো। আর তারপরের বছর ডিসেম্বরে আমার ছেলের জন্ম হলো। আবার সেই ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর আর হ্যান্ডসাম। ছেলের নাম প্রীতম। ছেলে বড় হলো, আমি সেই বনের যুবতী রয়ে গেলাম। এখন 38 বছর বয়স আমার। চিপচিপে গরম আর গায়ের রং শ্যাম। তবে আমার বরের তাতেই অনেক গর্ব আছে। আমিও তাই ফর্সা হওয়ার জন্য আলাদা সময় নষ্ট করি না। আমার বরের গর্ব আমার সব কিছু নিয়ে। আমার হাইট, আমার নিয়মের শরীর, সুন্দর নিটল বাগানের ফুল, সরু কোমর আর ঘন কালো কোকড়ানো চুল। আমার বর এই 43 বছরেও কি সুন্দর দেখতে! আর বিছানার কথা নাই বা বললাম। ওই 19 বছর ধরে নিয়মিত আমার মাঠ কাঁপিয়ে আসছে। কিন্তু কয়েকদিন আগে পুজোর বাজার করতে গিয়ে দুপুরে সেদিন আমি দেখলাম আমার বর একটা ওষুধের দোকান থেকে একটা প্যাকেট নিয়ে একজন ফর্সা কলেজের মেয়ের হাত ধরে ট্যাক্সিতে উঠলো। আমি দিব্যি দেখলাম পেছনের সিটে শ্যামল মেয়েটাকে নিজের কাছে টেনে নিয়ে বসছে। বন্ধুরা, তার মানে ছাত্রীর সঙ্গে আমার বর এখন কোনো হোটেলে যাবে। আমি একটা ট্যাক্সি করে পিছু নিলাম। দেখলাম ওরা একটা গলিতে ঢুকে একটা আবাসনের সামনে দাঁড়ালো। তারপর 3 তলায় উঠলো। ওরা একটা ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো। শ্যামল মেয়েটাকে চাবি দিল। মেয়েটা চাবি দিয়ে দরজার লক খুলছে আর শ্যামল মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। এর ফলে মেয়েটা খুব গরম খেয়ে গেল। এরপর শ্যামল তার হাত থেকে মেয়ের ফুলের মধ্যে রাখলো। দরজা খুলতেই ফ্ল্যাটের ভেতরের দরজা লক করে দিল ওরা। বন্ধুরা, এটা কি দেখলাম আমি, যা আমার মেনে নিতে বেশ কষ্ট হলো। তারপর আমি পাহাড় সমান কষ্ট নিয়ে বাড়ি চলে এলাম। সেদিন বাড়ি ফিরে শ্যামল তার মতো থাকলো, আমার খবর নিল না। রাতেও বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে গেল। এর আগেও এমন হতো মাঝে মাঝে। আমি ভাবতাম হয়তো অফিসে বেশ ধকল গেছে তাই ক্লান্ত, কিন্তু আজ আমার মনে কাটার মতো আঘাত করতে লাগলো। এতদিন আমার বর আমাকে ভালোবাসায় কমতি রাখেনি, আমিও রাখিনি। তাহলে এখন কিসের কারণে আমাকে ছেড়ে অন্য মেয়ের মাঠে খেলতে শুরু করলো? বন্ধুরা, আমার মাথা তখন কাজ করছিল না। এক পর্যায়ে ভাবতে ভাবতে মনে মনে আমিও ঠিক করলাম, ও যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমি অন্য কাউকে আমার মাঠে খেলতে দেব, কিন্তু কার সঙ্গে? এই খেলার সাথে পাওয়া বেশ ঝামেলার। পরের দিন পুজোর কেনাকাটা করতে করতে আবার শ্যামলকে দেখলাম, কিন্তু আজ অন্য আর একটা মেয়ে। মেয়েটার কাঁধে ব্যাগ দেখে বুঝলাম সদ্য কলেজে ভর্তি হয়েছে। আজও সে গেল সেই ফ্ল্যাটে। আজ ট্যাক্সি থেকে নেমে জানার চেষ্টা করলাম ফ্ল্যাটটা কার। দারোয়ানকে ডেকে জানতে চাইলে সে বলল এটা স্যারের। আমি বললাম স্যার মানে? স্যারের নাম কি? জানতে পারি শ্যামল চৌধুরী। সেই শুনে আমি বললাম আচ্ছা, তবে এখন স্যারের সঙ্গে কি একবার দেখা করা যাবে? দারোয়ান বলল যান। সে শুনে আমি লম্বা করিডোর পেয়ে উপরে ফ্ল্যাটের সামনে দরজার ফুটোয় চোখ রেখে দেখলাম আমার বর তার ছাত্রীর মাঠে ইচ্ছা মতো খেলছে। তা দেখে আমি আর দেরি না করে বাড়ি চলে এলাম। আমার এসব ভাবতে ভাবতে পুজোর দিন এগিয়ে এলো। বাড়িতে ভরে গেল লোকে। আমার বড় ভাসুর, বড় যা, তার 2 ছেলে মেয়ে, ননদ নন্দাই এর ছেলে মেয়ে এসব এসে পড়লো। বাড়িতে ব্যস্ততার কারণে শ্যামলের ছাত্রীদের কথা ভুলে গেলাম। এদিকে সন্ধ্যা হতেই সবাই মিলে বাড়ির উঠানে আড্ডা দিতে লাগলো। এমন সময় আমি কি কাজের জন্য যেন বাড়ির ছাদের দিকে গেলাম। ছাদের দরজার কাছে যেতেই হঠাৎ থমকে গেলাম।
চিলেকোঠার ঘরের ভেতর থেকে কেমন যেন আওয়াজ আসছে। আমি চুপি চুপি দরজার কাছে গিয়ে কান পেতে যা শুনলাম তাতে তো আমার সারা গায়ে আগুন লেগে গেল। ভেতরে আমার ভাসুরপো আর বড়জার কথা হচ্ছে। আমার ভাসুরের এই ছেলের নাম দেবরাজ। তখন বড়জা বলতেছে, এই বাবুটা এখন এরকম করো না, ছাড়ো, রাত গভীর হোক। দেব বললাম তো। উফ, কি দুষ্টু ছেলে হয়েছে। দেবরাজ বলল, না মা, একটুখানি, প্লিজ, 10 মিনিটেই হয়ে যাবে, শুধু একবার। ওরা সবাই আড্ডা ছেড়ে কেউ ছাদে আসবে না। তুমি তো জানো মা, প্রতিদিন তোমার মাঠে আমার খেলোয়াড় না নামালে শান্তি পাই না। গতকাল সারাদিন একবারও পাইনি। রাতেও আমরা ক্লান্ত ছিলাম। উফ, এই ছেলেটাকে নিয়ে কি যে করি, বারণও করতে পারিনি। এসো, তাড়াতাড়ি খেলবে। বন্ধুরা, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আমার 40 বছর বয়সী বড় যা তার 20 বছরের ছেলে দেবরাজকে দিয়ে জ্বালা মেটাচ্ছে। ওদের কথা শুনে আমার মনে হলো ওরা নিয়মিত এসব করে। আমি জানালায় চোখ রাখলাম, দেখলাম যদি কিছু দেখা যায়। জানালার ফাঁক দিয়ে দেখি আমার বড়জা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে রুমের বিছানায় শুয়ে আছে, আর তার ছেলে দেবরাজ তার খেলার মাঠে বিচরণ করছে। বন্ধুরা, আমি জানালার ফাঁকে চোখ রেখে ওদের এই অবস্থা দেখতে দেখতে নিজেও গরম হয়ে গেলাম। আমার খেলার মাঠের মধ্যে ভিজে গেল। মনে মনে ভাবলাম, ছেলেটা যদি আমাকেও এভাবে আদর করত তাহলে কতই না মজা হতো। যাই হোক, এরপর আমার ভাসুরের ছেলে দেবরাজ তার খেলোয়াড়টা বের করে ওর মায়ের সামনে রাখলো, আর ওর মা যা তার ছেলের লম্বা খেলোয়াড়টা হাতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। দেবরাজ খেলোয়াড় দেখে আমার কাছে উথাল পাতাল শুরু হলো। আমারও খেলতে বেশ ইচ্ছা করলো। মনে হচ্ছিল এখনই কারো খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দেই। ওদিকে দেবরাজ এবার নিজের খেলোয়াড়টা তার মায়ের মাঠের চারপাশে ঘোরাফেরা করাচ্ছে। একবারে পুরোটা চলে গেল ভেতরে। এরপর দেবরাজ শুরু করলো এক গতিময় সুন্দর খেলা। সেই খেলার শব্দ পুরো রুমে ছড়িয়ে আমার কানে ভেসে আসছে। আহা, কি দারুণ ছন্দ সেই খেলায়। সত্যি অবাক করার মতো একটা ঘটনা। আমি কখন সেসব দেখতে দেখতে নিজের মাঠে হাত দিয়েছি জানি না। এমন সময় হঠাৎ করে পেছন থেকে কে যেন আমাকে জড়িয়ে ধরে আমার ফুলে হাত দিল। আমি লাফিয়ে উঠলাম। মুখ দিয়ে আওয়াজ করার আগেই আমার মুখ চেপে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলল, চুপ থাকো, ওদের ইচ্ছা মতো খেলতে দাও, আর আমি ততক্ষণে তোমাকে আরাম দিচ্ছি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। বাকি গল্প পরের পর্বে। সেই পর্ব দেখতে হলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।